আসসালামু আলাইকুম। পড়ছি তিন তরঙ্গের আলোকছটা। লিখেছেন রাফিয়া জান্নাত রিফা। পর্ব ৫৭। নিধি আর্দ্রের দুশ্চিন্তার কারণটা বুঝতে পেরে ধীরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আর্দ্রের হঠাৎ করে এমন রাগ দেখানোটা তার মনে এখনও ভয় আর অস্বস্তির ছাপ রেখে গেছে। শরীরটা কাঁপছে, মনটা অস্থির। এই প্রথম সে আর্দ্রকে এতটা রাগান্বিত দেখল। এর আগে কখনো এমন চোখ মুখ, এমন আগুন ঝরা অভিব্যক্তি দেখেনি সে। আজকের আর্দ্র যেন অন্য কেউ। রাগটা স্বাভাবিক লাগেনি একটুও। নিধির শরীর গরম হয়ে উঠতে লাগলো, চোখ দুটো সরু হয়ে এলো। আর্দ্র যখন তার এই অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করলো, তখনই হকচকিয়ে উঠে কাঁধ ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, এই নিধি, এমন করছো কেন? নিধি, এই চড়ুই। পরক্ষণেই নিধি ধরলে পড়ল আর্দ্রের বুকে। আর্দ্র দ্রুত তার পিঠে হাত রাখতেই টের পেল নিধির শরীর জ্বরে পুড়ছে। বুকটা হু হু করে উঠল তার। নিধি নিস্তেজ হয়ে ওর গায়ে হেলে রইল। আর্দ্র তাড়াতাড়ি তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। চোখে পানি চলে এলো আর্দ্রের। নিজের ওপরই রাগ আর অপরাধ বোধ চেপে বসল। নিধির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কাপা গলায় বলল, আর কখনো এমন হবে না নিধি। আমি খুবই দুঃখিত। ও ঝড়ই, তোমার তো জ্বর এসেছে, অনেক জ্বর। সে কম্বলটা নিধির গায়ে জড়িয়ে দিল। তারপর বেডসাইড টেবিল থেকে থার্মোমিটার এনে তার তাপমাত্রা মাপল। ১০০ ডিগ্রি ফারেনহাইট। সংখ্যাটা দেখে আর্দ্রের চোখে আবার জল চলে এলো। নিধির কপালে আলতো করে একটা চুমু এঁকে ফিসফিসিয়ে বলল, আমি বুঝতে পারিনি নিধি। দেখো না কত জ্বর তোমার। এখন কি করি? ও হ্যাঁ, পানি পট্টি দিতে হবে। তুমি অপেক্ষা করো, আমি আসছি। সে তাড়াতাড়ি একটা বাটিতে পানি এনে কাপড় ভিজিয়ে নিধির কপালে রাখতে লাগলো। এই সময়টা আর্দ্র নিজের শরীরের অবস্থাও টের পাচ্ছিল। সেও কাঁপছে। বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে মোচড় দিচ্ছে। ঘামে তার শার্ট ভিজে গেছে। শ্বাসটা ভারী হয়ে আসছে। তবুও সব ভুলে সে শুধু নিধির দিকে মন দিল। হঠাৎ নিধি ঠান্ডায় কেঁপে উঠল। আর্দ্র সঙ্গে সঙ্গেই তাকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। নিধির চুলগুলো একপাশে সরিয়ে কানে মুখ নিয়ে নরম গলায় পড়ল, আমি আছি তো চড়ই, তুমি নিশ্চিন্তে ঘুমাও। নিধি যেন সেই কণ্ঠে আশ্রয় পেল। নিজেকে আরও গুটিয়ে আর্দ্রর বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে রইল। আর্দ্র ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, একটা অদ্ভুত শান্তি আর অপরাধবোধ মিশে থাকা ভালোবাসা নিয়ে। নিধির মা হওয়ার খবরে তালুকদার বাড়িতে যেন খুশির জোয়ার বয়ে গেল। চারিদিকে হাসি, আনন্দ। অনেকদিন পর সবাই এতটা প্রাণ খুলে হাসছে। ঘরের বাতাসটাও যেন আজ উৎসবের মতো লাগছে। নিধির মা হওয়ার খবরটি কানে যেতেই নাইম তালুকদার দেরি করেননি। মুহূর্তেই তিনি শত শত মিষ্টি নিয়ে বাড়িতে হাজির হন। শুধু বাড়ির মধ্যেই নয়, পুরো মহল্লা জুড়ে মিষ্টির বিতরণ শুরু হয়ে যায়। চারপাশে যেন উৎসবের আমেজ। সবাই এই সুখবরটাকে নিজেদের আনন্দ হিসেবেই উদযাপন করছে। এই খুশির দিনে ঘর জুড়ে রকমারি রান্নার আয়োজনও শুরু হয়েছে। রান্নাঘর ভরে উঠেছে সুগন্ধে, আর সবার মুখে লেগে আছে প্রশান্তির হাসি। এদিকে খবরটা শুনেই বিথি আর দেরি করেনি। ছুটে গেছে জেলখানায় দির্শক আর নাজিম তালুকদারকে এই আনন্দের সংবাদটা জানাতে। তার সঙ্গে গেছে নিঝুম আর সুন্দরও। ঘরের সব কাজ শেষ করে ইতি এসে দাঁড়ালো বারান্দায়। নিধির মা হওয়ার খবরটা শোনার পর থেকেই তার মনে আজ খুশির জোয়ার বইছে। এই মুহূর্তেও তার চোখে মুখে হাসির ঝিলিক। মায়াবী মুখখানা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক সেই সময় হঠাৎ পেছন দিক থেকে দুটো হাত এসে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। গলার এলোমেলো চুলগুলো সরিয়ে সেখানে একের পর এক আলতো চুমু এঁকে দিল। এমন স্পর্শে ইটি মোটেও চমকালো না। বরং খুব ভালো করে জানে এই মিষ্টি, একটু যন্ত্রণাদায়ক অথচ আপন স্পর্শটা কার। এই তো তার চেনা পুরুষ, একান্ত নিজের মানুষ। ইতি লজ্জায় রাঙা মুখে হালকা হাসল। আলবান গমগমে কণ্ঠে বলল, কি ভাবছিস? খুব ধীরে উত্তর দিল ইতি, কই কিছু না তো। আলবান ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলল, এটা কি হলো বলতো? চোখ কুচকে ইতি বলল, কি হলো? আমার আগে আর্দ্র বাবা হচ্ছে, এটা কেমন না বল? কেমন আবার? এটা তো ভালোই। ভালোই? তবে আমাদের বেবি আগে এলে আরও বেশি ভালো হতো। ইতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা কথা বলি? একটা বলবি কেন? শত শত হাজার হাজার কোটি কোটি কথা বল, আমি শুনতে বাধ্য। ইতি হালকা হাসল। আচ্ছা, আমি যদি কখনো মা না হই তখন কি করবেন? আলবান মৃদু হেসে আরও শক্ত করে ইতিকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে ছিল দুষ্টুমি মেশানো স্নেহ। কি আর করব, একটা দ্বিতীয় বিয়ে করে ফেলবো। ব্যাস। ইতি তেলে বেগুনে জ্বলে উঠল। ফোঁসফোঁস করতে করতে দাঁতে দাঁত চেপে আলবানের পেটে কনুই দিয়ে এক গুঁতা মারল। আলবান হালকা ব্যথায় কোকিয়ে উঠলেও হাসি থামল না। ইতি কড়া গলায় বলতে লাগলো, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। আলবান এবার শব্দ করে হেসে উঠল। তারপর একটু থেমে কণ্ঠটা নরম করে বলল,
আমাদের বেবি না হলেও দুজনে মিলে দিব্যি এক জীবন পার করে দিতে পারবো, বুঝলি? কিন্তু একটা কথা কি জানিস, মৃত্যু চিরন্তন সত্য। সে অনুযায়ী আমারই আগে মৃত্যু হবে। আমি মরলে একা হয়ে যাবি তুই, তখন তোকে কে দেখবে? আমি মরলেও তো টাকা পয়সার অভাব হবে না, কিন্তু একা একা বাঁচতে হবে। এই একা একা বাচ্চাটাই হবে কষ্টদায়ক। তাই তো আল্লাহ সন্তান দেন। বুঝলি আমি কি বললাম? ঈদের বুকটা কেমন হালকা কেঁপে উঠল। সে একবার আলবানের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে টেনে টেনে হাসার চেষ্টা করলো। মৃত্যুর কথা মুখে আনবেন না প্লিজ, আমার খুব ভয় করে। আলবানি থেকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বুকে শক্ত করে চেপে ধরল। কণ্ঠটা গভীর হয়ে উঠল। এটা চিরন্তন সত্য জান, মানতেই হবে। ইতিও আলবানকে জড়িয়ে ধরে মৃদু কাপা গলায় বলল, তবে আমিও মরে যাব। আলবান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। হুম, আমি মরে গেলে আমার হয়ে বেঁচে থাকবি তুই। ইতি একটু অভিমানী সুরে বলল, এত শক্ত মনে আমি না দাবানল ভাই। দাবানল ভাই নামটা শুনে আলবানের ব্রু কুচকে গেল। একটু রাগ মেশানো গলায় বলল, আরেকদিনই দাবানল ভাই বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব, বলে দিলাম। ইডিয়ট, কতবার বলি এই নামে ডাকবে না? চোখের পানি জমলেও ইতি হেসে বলল, আচ্ছা আর বলবো না, সরি। আলবান হেসে ইতির মুখটা নিজের দুহাতে তালুতে নিয়ে এলো। চোখে চোখ রেখে নরম স্বরে বলল, জান, তোকে টিপ কিস করতে ইচ্ছে করছে, করি? এই কথাটা শুনে ইতি লজ্জায় চোখ নামিয়ে নিল। তার গাল দুটো হালকা লাল হয়ে উঠল। আলবান আবার বলল, আমিও না। তোর অনুমতি দিলেই বা কি, না দিলেই বা কি, আমি যা করবো তাই। কথা শেষ হওয়ার আগেই সে ইতিকে আরও কাছে টেনে নিল। দুজনের মাঝে দূরত্বটা মিলিয়ে গেল এক মুহূর্তেই। ইতির নিঃশ্বাস যেন আটকে এলো। সময়টা যেন ধীরে ধীরে থেমে গেল তাদের চারপাশে। তাদের সেই নীরব গভীর মুহূর্তটা দীর্ঘ হতে থাকলো, যেখানে কোনো শব্দ নেই, শুধু অনুভূতির স্পর্শ আছে। টিকিট কেটে নিঝুম সুন্দর আর বিথি ঢুকলো জেলখানার ভেতরে। ভারী দরজা, লোহার গন্ধ আর অদ্ভুত এক চাপা নীরবতা, সব মিলিয়ে জায়গাটা যেন বুকের ভেতরটাকেও ভারী করে তুলছিল। দৃশ্যকে দেখা মাত্রই বিথির মুখে এক ঝলক হাসি খেলে গেল। কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ টিকল না। চোখের সামনে যে মানুষটা দাঁড়িয়ে, সে কি সত্যিই সেই দৃশ্যক? চেহারাটা শুকিয়ে গেছে, ফর্সা মুখশ্রী কেমন যেন লালচে হয়ে উঠেছে। চোখ দুটো গভীর, তলিয়ে যাওয়া, ঠোঁট ফ্যাকাশে, চোখ লালচে, ক্লান্তিতে ভরা। মুখটা কেমন ছোট হয়ে গেছে, আর হাঁটছে দুলে দুলে, যেন শরীরটা আর তাকে সাপোর্ট দিতে পারছে না। এই দৃশ্যটা সহ্য করতে পারল না পিথি। তার বুকটা কেঁপে উঠল, চোখে পানি এসে ঝাপসা হয়ে গেল সবকিছু। দৃশ্যক যে ভালো নেই, এই উপলব্ধিটা তার ভেতরটাকে ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো। তবুও দৃশ্যক, সে হাসছে, একটা মিথ্যা ক্লান্ত হাসি নিয়ে তাকিয়ে আছে বিথির দিকে। লোহার ছোট ছোট ছিদ্র করা শিক ধরে দাঁড়িয়ে আছে সে। ঠিক সেই শিকে কাপা কাপা হাত রেখে দাঁড়ালো বিথি। দুজনের মাঝে শুধু এই ঠান্ডা লোহা আর অসীম দূরত্ব। চোখে চোখ রেখে বিথি ভাঙা গলায় বলল, ইস, যদি ছুতে পারতাম। দৃশ্যক হালকা হাসল, কণ্ঠটা ভারী, ক্লান্ত। না ছুঁয়েই বেশ আছো, আমাকে ছুলে তো অপবিত্র হবে, জানোই তো পাপী আমি। বিথির চোখে জমে থাকা জল গড়িয়ে পড়ল। হ্যাঁ, এই পাপের ভাগিদার তো আমিও। দৃশ্যক আবার হাসল, সেই একই ক্লান্ত হাসি। কেমন আছো তুমি? প্রশ্নটা শুনে বিথির ভেতরটা যেন আরও ভেঙে পড়ল। দলা পাকিয়ে কান্না উঠে এলো গলায়। এই প্রশ্ন আমার আপনাকে করা উচিত। কেমন আছেন আপনি? দৃশ্যক একটু দম নিয়ে পড়ল, আলহামদুলিল্লাহ, ভালোই, শুধু জ্বরটা কাবু করেছে, এই যা। বিথির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। জ্বর কত? বেশি না, 104 ডিগ্রি। এই কথাটা শুনে যেন পৃথিবীটাই থেমে গেল এক মুহূর্তের জন্য। বিথির চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। এত জ্বর, আর এই লোক বলছে কিনা বেশি না। এটাকে কম বলছেন? দৃশ্যক চুপ করে তাকিয়ে রইল। বিথির কান্না সে কোনো দিনই সহ্য করতে পারে না। যে মেয়েটাকে শক্ত অটল দেখে সে অভ্যস্ত, সেই মেয়েটাই আজ তার সামনে ভেঙে পড়ছে। এই দৃশ্যটা তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। তবুও কোথাও যেন বুকের এক কোণে অদ্ভুত এক শান্তি। তার জন্য এখনও কেউ কাঁদে। দৃশ্যক ধীরে, একটু কঠিন স্বরে বলল, বিথি, তোমাকে কান্নায় মানায় না। এটা কতবার? বিথির চোখের নোনা জল কিছুতেই থামল না। গাল বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে। কাপা কাপা গলায় বুকের ভেতর জমে থাকা সব ব্যথা একসাথে বেরিয়ে এলো। আর কতদিন এখানে থাকবেন এভাবে? চলুন না পালিয়ে যাই, এদের ছেড়েই চলে যাব। চলুন না নতুন করে সংসার শুরু করি। এভাবে আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না, মরে যাচ্ছি। দৃশ্যক এক গাল হেসে উঠল। সেই হাসিতে ক্লান্তি আছে, অভিমান আছে, আর কোথাও যেন এক রাশ অসহায়তা। সবে 7 মাসেই হাঁপিয়ে গেলে? এখনো কত দিন পড়ে আছে। তুমি বরং নতুন করে জীবন শুরু করো বিথি। কথাটা যেন বিথির বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। সে হঠাৎ করেই রেগে গেল। চোখ ভরা পানি,
তবুও কণ্ঠে আগুন। অমন অবস্থায় রেখেছেন নাকি আমাকে? আবার নতুন জীবনের কথা বলছেন? আপনি আসলেই একটা বেইমান। শালা, আর আমার সাথে এই বেইমানি করা লাগলো? কষ্টে ধুকে মরছি তার জন্যই। বালাবার সেই বলছে নতুন জীবন শুরু করতে। আল্লাহ, বলি নতুন জীবন শুরু করার জীবনটাই তো রাখেন নাই আপনি। আপনার পাল্লায় পড়ে শেষ আমি, পুরোটাই শেষ। বুঝতে পারছেন আমি আপনাতে কতটা মত্ত, কতটা বিভোর? আফিমের থেকেও বড় নেশা আপনি আমার। কথাগুলো বলতে বলতে তার গলা ভেঙে গেল। চোখের পানি থামার নামই নিচ্ছে না। লোহার শিকেল ওপাশে দাঁড়িয়ে দীর্ঘক চুপ করে তাকিয়ে রইল। এই কান্না, এই ভালোবাসা, এই অসহায়তা সবকিছু যেন তার বুকটাকে আরো ভারী করে তুলছে। হাত বাড়িয়ে ছুঁতে পারছে না, কাছে টানতে পারছে না। এই অসহায় দূরত্বটাই যেন সবচেয়ে বড় শাস্তি। শুনলেন রাফিয়া জান্নাত রিফার লেখা 3 তরঙ্গের আলোকছোটা গল্প থেকে পর্ব 57। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।